গুড মর্নিং এভরিওয়ান। আমরা অ্যাকচুয়ালি 49-এ আছি এবং পড়ছি আমি কিংবদন্তির কথা বলছি। বই খুলবেন সবাই। আচ্ছা, আমরা একটু শব্দার্থ টিকাটা দেখি কি বলছে। এই কবিতায় যে আমরা কিংবদন্তি শব্দটা পাচ্ছি, এটার অর্থ কি? আমরা ইংরেজিতে লিজেন্ড একটা শব্দ ব্যবহার করি, এই লিজেন্ডের বাংলা দিয়েছে কিংবদন্তি। অর্থাৎ কোন একজন বিখ্যাত ব্যক্তি যিনি কোনো কাজের জন্য মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তিনি তার কাজের মাধ্যমে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, এটা হচ্ছে কিংবদন্তিকে আমরা ব্যাখ্যায়িত করতে পারি। যিনি সকলের মুখে মুখে ওনার কাহিনী প্রচলিত, সকলের মুখে মুখে ওনার নাম প্রচলিত, ওনাকে আমরা কিংবদন্তি বলতে পারি এই অর্থে। কিন্তু বইতে লিখেছে জনশ্রুতি। তাহলে তোমাকে যদি কেউ বলে যে কিংবদন্তি শব্দের অর্থ কি, তুমি লিখবে জনশ্রুতি। জনশ্রুতি বলতে মানুষের মুখ থেকে যার কথা শোনা যায়, মানুষের মুখ থেকে যার কথা শোনা যায় তাকে আমরা কিংবদন্তি বলতে পারি। লোক পরম্পরায় মানে হচ্ছে বংশ পরম্পরায়, শ্রুত মানে শোনা হয়েছে, ও কথিত বিষয় বলা হয়েছে এমন বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচায়ক, যা একটি ঐতিহ্যের, একটা জাতির জন্য ঐতিহ্যের পরিচয়ক, গর্বের পরিচয়ক, পরিচয়বাহী। পিঠে রক্ত জবার মতো ক্ষত, এই যে টিকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। পিঠে রক্ত জবার মতো ক্ষত, এটা থেকে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হয়। মানুষের উপরে অথবা পূর্বপুরুষদের উপরে অত্যাচারের ইতিহাস তুলে ধরতে উক্তিটি করা হয়েছে। মানুষের উপরে অত্যাচারের ইতিহাস তুলে ধরতে উক্তিটি করা হয়েছে। পিঠে রক্ত জবার মতো ক্ষত, আমরা জানি রক্ত জবার রং হচ্ছে লাল রং। আমরা একটা কবিতা পড়েছিলাম, সে কবিতা হচ্ছে ফেব্রুয়ারি 1969। সেখানে একটা ফুলের রঙের কথা বলা হয়েছিল, কৃষ্ণচূড়া ফুল, সেটাও লাল। এই কৃষ্ণচূড়া ফুলের লাল রঙের মধ্য দিয়ে আমরা ওই কবিতাটাতে ভাষা শহীদদের চেতনা বা ভাষা আন্দোলনের চেতনাটা স্মরণ করতাম, তাই না? ঠিক তেমনি এখানেও একটা ফুলের কথা বলা হচ্ছে, সেই ফুল হচ্ছে রক্তজবা ফুল। এবং এই রক্তজবা ফুল দিয়ে আঘাতের চিহ্ন বা রক্তটাকে বোঝানো হচ্ছিল। রক্তজবা ফুলের টকটকে লাল রং দ্বারা আঘাতের চিহ্ন, ক্ষতের চিহ্ন, অত্যাচারের চিহ্ন ফুটে উঠছিল। তাহলে মানুষ যে অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত ভিনদেশীদের দ্বারা, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, নমস্কার স্যার। ওকে স্যার, বুঝতে পারছিস এটা? তাহলে বলছে মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরার জন্য উক্তিটি করা হয়েছে। সেই অত্যাচারের আঘাত এখনো তাজা রয়েছে, অত্যাচারটা যে এখনো করা হচ্ছে মানুষের উপর, সেটা বোঝানো হচ্ছে। তাহলে কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা? কবিতার এমন একটা প্রেক্ষাপটে লেখা যখন আমরা ভিন দেশি শত্রু দ্বারা শোষিত হচ্ছিলাম, এবং আমরা যখন মুক্তির জন্য আমরা প্রতীক্ষা করছিলাম। এখন তাহলে স্যার সেটা কি পাকিস্তান মানে মুক্তিযুদ্ধ সময়কার লেখা বা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লেখা? আসলে নিশ্চিত করে আমরা কোনো কিছু বলতে পারবো না, কারণ কবি সেটাকে তার কবিতায় তুলে ধরেননি। তিনি শুধু এটা বলেছেন যে আমরা শোষিত হচ্ছি, কিন্তু আমাদের মুক্তি চাই, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য আমাদের মুক্তি বা স্বাধীনতা রেখে যেতে হবে। এই কবিতাটাতে একটা শব্দ বিভিন্নবার ব্যবহৃত হয়েছে, সেই শব্দটা হচ্ছে কবিতা। এই কবিতার মধ্যে একটা শব্দ বিভিন্নবার ব্যবহার হয়েছে, সেই শব্দটা হচ্ছে কবিতা। এই শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন এই শব্দটা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি এটা স্বাধীনতা বা মুক্তির অর্থেও ব্যবহৃত হয়েছে। আরেকবার বলছি, এই কবিতায় কবিতা শব্দটা বিভিন্নবার ব্যবহৃত হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে এই শব্দটা
স্বাধীনতা বা মুক্তির জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো কবিতার সেকেন্ড লাস্ট লাইনেও আছে, একদম কবিতা যেখানে শেষ হয়েছে, দুঃখিত, সেখানেও আছে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো। এখানে কবিতা বলতে বুঝিয়েছে স্বাধীনতার কথা, মুক্তির কথা। তাহলে কার মতো? কবি বলছেন তার একজন পূর্বপুরুষ ছিল যিনি ছিলেন কিংবদন্তি। কবি বলছেন তার যিনি পূর্বপুরুষ তিনি হচ্ছেন কিংবদন্তি। তাহলে কবি কে? কবি হচ্ছেন বাঙালি জাতির এক প্রতিনিধি। তাহলে আবার মাথায় প্রশ্ন জাগে, স্যার এই কিংবদন্তি বলতে কাকে বোঝানো হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে কি? দেখো উনি একজন কিংবদন্তি বটেন, কিন্তু এই টপিকের মধ্যে কাউকে উল্লেখ করা হয়নি। এই টপিকের মধ্যে সেই ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে যারা স্বাধীনতাকামী, যারা মুক্তিকামী, যারা দেশ মাতৃকার মুক্তির জন্য, যারা অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জীবনকে অকুত ভয়ে বিসর্জন দিয়ে এসেছেন। দে আর এভরিওয়ান কিংবদন্তি। এই কবিতায় কবি তার পূর্বপুরুষের সাহসী বৈশিষ্ট্য এবং বিরচিত স্বভাব সম্পর্কে লিখেছেন। এই কবিতায় তিনি তার পূর্বপুরুষের কিংবদন্তি হয়ে ওঠার গল্পের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, এবং এই কবিতায় তিনি তার কিংবদন্তির বিজয় গাথা বা সাহসী আখ্যান আমাদের সামনে তুলে ধরেছেন। উদ্দেশ্য যাতে করে আমাদের মধ্যে দেশপ্রেমবোধ জাগ্রত হয়, আমরাও এই কিংবদন্তির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে উঠতে পারি। আমি কি বুঝাতে পেরেছি বিষয়গুলো? যাতে করে আমরা ওনার মতো কি হয়ে উঠতে পারি, কিংবদন্তি হয়ে উঠতে পারি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় আমরা যাতে তৎপর হয়ে উঠতে পারি, আমরা যাতে আগ্রহী হয়ে উঠতে পারি, এবং আমরা যাতে সেখান থেকে অনুপ্রেরণা লাভ করতে পারি, তার উদ্দেশ্যে এই কবিতাটি লেখা। কবি বলছেন আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য এরকম একটা স্বাধীন দেশ রেখে গেছেন, বা স্বাধীনতার জন্য, ভুল বলছে, স্বাধীন দেশ রেখে গেছেন না, আমাদের পূর্বপুরুষেরা সবসময় স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। স্বাধীন দেশ রেখে গেছেন কথাটা এভাবে বলবো না, কথাটা একটু টেকনিক্যালি বলতে হবে। আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য সবসময় সংগ্রাম করে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে কখনো তারা মানে অন্যায়ের সাথে কখনো তারা আপোষ করেনি, অন্যায়ের কাছে কখনো তারা মাথা নত করেনি। তাহলে আমরা কি তাদের ঐতিহ্যটা সমুন্নত রাখতে পারবো? তাই কবিতার লাস্টের দিকে বলা হচ্ছে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো। এখানে কবিতা বলতে স্বাধীনতা বা মুক্তির কথা। ওকে, তাহলে আমরা যেখান থেকে এসেছি সেটা হচ্ছে এই কবিতায় বোঝানো হচ্ছিল আঘাত এখনো আসছে, এখনো অত্যাচার করা হচ্ছে। তাহলে কবি আমাদের এই প্রজন্মের বা বর্তমান প্রজন্মের বাঙালিকে বা বর্তমান প্রজন্মের সন্তানদেরকে বলছে যে আমাদের উপর এখনো অত্যাচার হচ্ছে, আমরা কি আমাদের কিংবদন্তির মতো ওই অত্যাচারীদেরকে বিনাশ করতে পারবো কিনা, তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবো কিনা, সেটা তিনি তার বর্তমান প্রজন্মের যারা আছে, বাঙালি আছে, তাদেরকে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। ওকে স্যার, বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ সৃষ্টি, নমস্কার, আসো ক্লাসে এসছি আমরা সবাই। যারা যারা এসেছো বই এখন এসেছো, যারা তারা বই খুলবে 312 নম্বর পৃষ্ঠায় আছে আমরা আমাদের বোর্ড বইয়ের 312 পৃষ্ঠাটা, কেমন? আচ্ছা, এরপর বলছে সেই অত্যাচারের আঘাত এখনো তাজা রয়েছে, সেটা বোঝানোর জন্য রক্ত জবার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ওকে স্যার, বুঝতে পেরেছিস? সো নেক্সট কি বলছে দেখো, আরো লক্ষণীয় আঘাত হয়েছে পিঠে। হ্যাঁ কৃপা, নমস্কার। আরো লক্ষণীয় বলছে কি বলতো, আঘাত হয়েছে কোথায়? পিঠে। পিঠে রক্ত জবার মতো ক্ষত। আমার পিঠে যদি কেউ আঘাত করে, সেটা বিভিন্ন অর্থে আমরা ব্যাখ্যায়িত করতে পারি, কিন্তু এখানে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সামনে থেকে আঘাত করার মতো সাহস ওরা পায়নি, তাই ওরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে অত্যাচার করছে, পিছন থেকে আঘাত করছে। অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে পিঠে, কিংবা বন্দীকৃত দাসের উপর, লিসেন কেয়ারফুলি, কিংবা বন্দীকৃত দাসের উপর ঝাঁপিয়ে পড়েছে। মুক্ত মানুষের মতো সম্মুখ লড়াইয়ের বিরচিত সাহস ওই শত্রুরা দেখায়নি। তাহলে কি বুঝলাম? আঘাত যে পিঠে হচ্ছে এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে অপ্রস্তুত অবস্থায় আমাদেরকে পিছন থেকে
আক্রমণ করেছে, এটা একটা হতে পারে। যেমন ধরো ওই যে 25শে মার্চের কালো রাতের কথা, 1971-এর কথাটা আমরা তুলতেই পারি। অথবা বন্দীকৃত দেশের উপর অথবা পরাধীন মানুষের উপর অত্যাচার করছে, পরাধীন মানুষের উপর অথবা বন্দীকৃত দেশের উপর। বন্দীকৃত দেশ যেমন কাউকে বেঁধে অত্যাচার করছে সেটা হতে পারে, অথবা এটাও হতে পারে যে পরাধীন মানুষের উপর ওরা কি করছে, শোষণ নিপীড়ন চালাচ্ছে, এটাও হতে পারে। শোষণ নিপীড়ন চালালে সেটাও তো পিঠেই অত্যাচারটা করবে না, আঘাতটা করবে, এটাই তো। তো দুই ভাবে হতে পারে। ওকে, আমরা দুটোই উল্লেখ করে দেব। কিন্তু এটা ঠিক ওদের মধ্যে এই সাহসটা ছিল না যেটা মুক্ত মানুষের সাথে কি করা, বিরচিত ভাবে যুদ্ধ করা, এটা ওদের মধ্যে ছিল না। ওই শত্রু যারা এসেছে তাদের মধ্যে ছিল না। বুঝতে পেরেছ? এই হচ্ছে কথা। আসো পরের টিকাটাতে আসি আমরা। শাপদ শব্দের অর্থ হচ্ছে হিংস্র, মাংসাশী, শিকারী জন্তু। উনান শব্দের অর্থ হচ্ছে উনুন, উনুন মানে হচ্ছে চুলা। আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছে। আগুনে সবকিছু সূচি হয়ে ওঠে, সূচি মানে বোঝো পবিত্র হয়ে ওঠে। তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি, অপমান বোধ, গ্লানি বলতে বুঝিয়েছে অপমান বোধ মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে উজ্জ্বল জানালার অনুষঙ্গ মানে হচ্ছে উপাদান, অনুষঙ্গ বলতে বুঝিয়েছে উপাদানটি ব্যবহৃত হয়েছে। আরেকবার বুঝি। আগুনে সবকিছু শুদ্ধ হয়, পবিত্র হয়, সত্যি কথা। তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি, সকল অপমান বোধ, সকল কষ্টবোধ আমরা মুছে ফেলবো। আমরা আগুনে পরিশুদ্ধ হব, হয়ে একটা নতুন আলো বা নতুন প্রভাতের প্রতীক্ষা করছি, একটা মুক্ত জীবনের প্রতীক্ষা করছি, যেটার উজ্জ্বল জানালায় আমাদের জগৎ আলোকিত হয়ে যাবে, আমাদের জীবন আলোকিত হয়ে যাবে। তাই বলছে উনানের আগুনে আলোকিত। উনানের আগুনটা এখানে এনেছে পবিত্রতার জন্য, পরিশুদ্ধতার জন্য, পিউরিফাই হওয়া, এই বিষয়টা বোঝানোর জন্য। আলোকিত একটি উজ্জ্বল জানালা, এই আলোকিত একটি উজ্জ্বল জানালা বলতে মুক্ত জীবনকে বুঝিয়েছে, স্বাধীন জীবনকে বুঝিয়েছে। হ্যাঁ, অন্ধকারকে আমরা পরাধীনতার সাথে তুলনা করতে পারি, অন্ধকারকে পরাধীনতার সাথে তুলনা করতে পারি, কিন্তু এখানে আলো, মুক্ত আলো বলতে বুঝিয়েছে তোমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিকে। ঠিক আছে স্যার, নিচে নামো। বিচলিত স্নেহ, আপনজনের উৎকণ্ঠা। মুক্তি প্রত্যাশী মানুষের বিপদ বা আসন্ন বিপদের আশঙ্কায় তার স্বজনেরা উদ্বিগ্ন হন। এখানে বিচলিত বলতে দুশ্চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত। বিচলিত বলতে বুঝিয়েছে কি, দুশ্চিন্তাগ্রস্ত। ভালোবাসা আর শঙ্কা একসাথে মিশে যায়। বিচলিত স্নেহ কেন বলছে? সন্তান যখন যুদ্ধে যাবে, মা বা স্বজনেরা উদ্বিগ্ন থাকবেন এই সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের নিরাপত্তার জন্য, তাই না? তাই মা বা স্বজনেরা বিচলিত, কিন্তু সন্তান কোথায় গেছে? যুদ্ধে গেছে। তারপরও তার জন্য মায়ের স্নেহ ভালোবাসা, স্বজনের স্নেহ ভালোবাসা, আপনজনের স্নেহ ভালোবাসা সবকিছুই আগের মতোই থেকে যাবে, এবং তার জন্য ওনারা সবসময় বিচলিত থাকবেন, দুশ্চিন্তিত থাকবেন, বা ওনাদের স্নেহগুলো বিচলিত হয়ে পড়বে, এটা আর কি। তাহলে বিচলিত স্নেহ বলতে আমরা এটা বুঝতে পারছি যে যুদ্ধ প্রত্যাশী স্বজনের জন্য, বা যে স্বজন যুদ্ধ করতে গেছে তার জন্য, বা যে মানুষ যুদ্ধ করতে গেছে তার জন্য স্বজনের যে উৎকণ্ঠা এবং স্নেহ ভালোবাসা তা এখানে তুলে ধরা হচ্ছে। যে যুদ্ধ করতে গেছে দেশমাতৃকার জন্য, তার জন্য আপনজনের বা স্বজনের স্নেহ ভালোবাসা এবং উৎকণ্ঠার দিকটি এখানে ফুটে উঠেছে। এভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা, সুন্দর একটা ব্যাখ্যা আছে, দেখো। ভালোবাসা দিলে মা, ভালোবাসা দিলে মাকে। মুক্তি ও স্বজনের প্রয়োজনে কখনো কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে পড়ে। আচ্ছা, লাইনটা পুরোটা দিয়েছে এখানে। ভালোবাসা দিলে মা মরে যায়। তো মা কিভাবে মরে যায় দেখো। দেশ মাতৃকার মুক্তির প্রয়োজনে মাকে ছেড়ে যেতে হয়। মা পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় মানে গভীর ভালোবাসায় এখানে বোঝানো হয়েছে। বুঝি আর একটু। ভালোবাসা দিলে মা মরে যায়, এটার ব্যাখ্যা না দিলে মানুষ বুঝতে পারে না। মানে কিরকম, মানে ভালোবাসা দিলে মা কেন মরবে? উল্টো ভালোবাসা দিলে তো মা খুশি হবে। আসলে এখানে মরে যাওয়া বলতে
মৃত্যুবরণকে বোঝাচ্ছে না, মরে যাওয়া বলতে তুচ্ছ হওয়াকে বোঝাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, আমাকে আমার মাও ভালোবাসে, আবার দেশ মাতৃকাও আমাকে ভালোবাসে, আমিও আমার দেশ মাতাকে ভালোবাসি, আমিও আমার মাকে ভালোবাসি। আমার মা দুটো, একটা হচ্ছে জন্মদাত্রী মা, আর একটা হচ্ছে জন্মভূমি মা, দেশ মাতৃকা। তাহলে যখন দেশের প্রয়োজনে আমাকে আত্মোৎসর্গ করতে হবে, বা দেশের প্রয়োজনে আমি যখন বের হব, বা দেশ মাতৃকা যখন আমাকে ডাক দিবে, তখন হয়তো মা আমাকে নিষেধ করবেন যে বাবা যাস না, বাবা খোকা যাস না। কিন্তু আমি মায়ের বাধা শুনবো না। আমি মায়ের বাধা না শুনে দেশ মাতৃকার টানে দেশের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে দেব। তাহলে দেখো, এই ভালোবাসাটা যে দিচ্ছি, কাকে দিচ্ছি? আমার জন্মদাত্রী মাকে দিচ্ছি এই মুহূর্তে, নাকি আমি দেশ মাতৃকাকে দিচ্ছি? দেশ মাতৃকাকে দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে দেশ মাতৃকাকে আমি যখন ভালোবাসা দিব, তখন আমার মা আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। মায়ের ভালোবাসা সেখানে আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। সেটাকে তুচ্ছ করে আমি যুদ্ধে যাব। তাহলে সন্তান যখন যুদ্ধে যায়, তখন মায়ের ভালোবাসাকে সে তুচ্ছ করে, মায়ের নিষেধকে সে তুচ্ছ করে সে যুদ্ধে যায়। কারণ তার কাছে তখন দেশ মাতৃকা অনেক বড়। দেশের জন্য আত্মোৎসর্গটাই তখন তার কাছে পরম দায়িত্ব বলে পরিগণিত হয়। ক্লিয়ার? তাই বলেছে ভালোবাসা দিলে মা মরে যায়। ওকে স্যার, বুঝতে পেরেছিস? কোনো কিছু না বুঝলে প্রশ্ন করিস। এরপরে কি বলেছে? সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা। বিষয়টা বুঝো। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস, এটা আমরা জানি। সূর্য সকল শক্তির উৎস। তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবি বলেছেন আমাদের হৃদয়ে সূর্যের মতো তেজ ধারণ করতে হবে। সূর্যের মধ্যে যে তেজ আছে, আমাদেরকেও একই ধরনের তেজ ধারণ করতে হবে। যদি আমরা সূর্যের তেজ হৃদয়ে ধারণ করতে পারি, তবেই আমাদের মুক্তি অবশ্যম্ভাবী বা অনিবার্য। অনিবার্য মানে যা কোনোভাবে নিবারণ করা যায় না। অনিবার্য বলতে বোঝাচ্ছে কি, যা কোনোভাবে নিবারণ করা যায় না। কবির মতে এই সামর্থ্য অর্জনের একটি উপায় হচ্ছে কবিতা শোনা। স্যার, এই কবিতা বলতে তুমি মনে করছো ঠিক মনে হয় কবিতার কথা বলছে। এখানে কবিতা বলতে কবিতা নয়, কবিতা বলতে বুঝিয়েছে পূর্বপুরুষের কথা শোনা। আরেকবার, কবিতা বলতে বুঝিয়েছে পূর্বপুরুষের কথা শোনা। এই জায়গার মধ্যে কবিতাকে আত্মস্থ করা। এমন না যে কবিতা তুমি মুখস্থ করে ফেললা, কবিতা ভালো করে বুঝে ফেললা, মুখস্থ একেবারে কবিতা আবৃত্তি করে দিবা। ইটস নট লাইক দ্যাট। এইখানে কবিতা আত্মস্থ করা বলতে পূর্বপুরুষের যে চেতনা, সেটা হৃদয়ের মধ্যে ধারণ করা। পূর্বপুরুষের চেতনা হৃদয়ের মধ্যে ধারণ করা। বুঝতে পেরেছিস স্যার? এরপরে দেখ, কেননা কবির কাছে কবিতাই সত্য, আর সত্যই শক্তি। কবির কাছে কোনটা সত্য বলতো? কবিতাই সত্য। আর তিনি কবিতার মধ্য থেকেই মুক্তি পান, এবং কবিতার মধ্যেই তিনি কি পান? শক্তি খুঁজে পান। তাহলে আরেকবার বুঝি। তিনি বলেছেন সূর্যকে হৃদয়ে ধারণ করতে, সূর্যের মতো তেজ হৃদয়ে ধারণ করতে। এটা তবেই সম্ভব যদি আমরা কবিতা শুনি, কবিতাকে আত্মস্থ করি, বা পূর্বপুরুষের কথা শুনি, পূর্বপুরুষের চেতনাটা হৃদয়ের মধ্যে ধারণ করি। তাহলে কবিতাই আমাদেরকে, বা আমাদের হৃদয়ে শক্তির উৎস। কবিতাই হচ্ছে আমাদের হৃদয়ের শক্তির উৎস। আমাদের পূর্বপুরুষের চেতনাই হচ্ছে আমাদের শক্তির উৎস। যত অন্যায়কারী আসবে, তাদেরকে দমনের জন্য আমরা অনুপ্রেরণা লাভ করবো থেকে? আমার কিংবদন্তির কাছ থেকে, আমার পূর্বপুরুষের কাছ থেকে। তার কাছ থেকে আমরা একজন সাধারণ থেকে অনন্য সাধারণ হয়ে ওঠার গল্প আমরা শিখতে পাবো। তার কাছ থেকে আমরা একজন সাধারণ মানুষ থেকে কিংবদন্তি হয়ে ওঠার গল্প জানতে পারবো। তাই তিনিই আমাদের প্রেরণার উৎস, তিনিই আমাদের হৃদয়ের শক্তির উৎস, তিনিই আমাদের হৃদয়ে সূর্যের তেজ। তাই কবি নিঃসংকোচিত্তে বলতে পেরেছেন কবিতাই হলো সূর্যের তেজ, বা কবিতাই আমাদের হৃদয়ে সূর্যের তেজ নিয়ে আসবে। তাই সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করে, এটার অর্থ আমরা এভাবে বলতে পারি, যখন হৃদয়ে সূর্যকে ধারণ করা হবে, তখন সকল অশুভ শক্তি, সকল অন্ধকার দূর হয়ে যাবে। জাতীয় জীবনের সকল অমানিসা কেটে যাবে।
নতুন ভোর আসবে, স্বাধীনতার পতাকা উত্তোলিত হবে। কিন্তু এটা সম্ভবপর হবে তবেই যখন মানুষ কবিতা শুনবে, কবিতাকে আত্মস্থ করবে, বা আমরা বলতে পারি অন্যভাবে, যখন মানুষ পূর্বপুরুষের চেতনাকে হৃদয়ে ধারণ করবে, পূর্বপুরুষের চেতনায় উদ্বুদ্ধ হবে। আর কবিতাই হলো আমাদের অনুপ্রেরণার উৎস, বা পূর্বপুরুষের চেতনাই হলো আমাদের অনুপ্রেরণার উৎস। কবি এটাই মূলত বুঝাতে চেয়েছেন। তাই যে কবিতা শুনে বা যে কবিতাকে আত্মস্থ করতে পেরেছে, সে অবশ্যই পূর্বপুরুষের চেতনাকে তার হৃদয়ে ধারণ করতে পেরেছে, এবং তার হৃদয়ের মধ্যে শক্তির উৎস হিসেবে এটা কাজ করবে। ঠিক আছে? তার হৃদয়ের মধ্যে তোমার ওই যে কি বলে, সূর্যের তেজ বিরাজমান। ভালোবাসা দিলে মা মরে যায়, এটা আমরা স্যার কবিতা তার একবার বুঝাবো। ঠিক আছে? কবিতার ক্ষেত্রে আমরা আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, মানে ডিটেলস একটু বুঝাবো আর কি। ওকে, আসো পাঠ পরিচিতিটা আমরা একটু দেখি। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি, এটার নাম কবিতা। কবিতাটা অনেক বড়, দেখো এখানে সংক্ষিপ্ত লেখা আছে, মানে ছোট করে লিখে দিয়েছে এখানে, দেখেছো তো? দেখো বইয়ের মধ্যে এই জায়গায় দেখো সংক্ষিপ্ত, মানে কবিতাটা আরো অনেক বড়। এমনিতেই বড় কবিতা, প্রায় 3 পৃষ্ঠা জুড়ে। ব্যাখ্যা যখন আমরা দেব মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে আর কি এটার ব্যাখ্যা নিতে গিয়ে। তো তার মধ্যে আবার বললে সংক্ষিপ্ত। এবার বুঝুন কবিতাটা কতটুকু, আরো আছে কিছু অংশ সংক্ষিপ্ত বলেছে। কবিতাটা সম্ভবত একটা বা দুটো প্যারা এখানে বাদ দিয়েছে, দুটো মনে হয় প্যারা এখানে বাদ দিয়েছে, এমন না যে এটা আরো 2 পৃষ্ঠা বড়। কবিতা আগা থেকে গোড়া সবই দিয়েছে, কিন্তু মাঝখানে দুটো প্যারা বা দুটো প্যারা সম্ভবত নেই, তাই এটাকে সংক্ষিপ্ত বলা হয়েছে। এটা কেন বাদ দিয়েছে আমি জানি না, বাদ দিয়েছে আর কি, হয়তো কঠিন ব্যাখ্যা হয়ে যেত। দুঃখিত স্যার। নাম কবিতা কাকে বলে? একটা কাব্যগ্রন্থে কয়েকটা কবিতা থাকে, একটা কাব্যগ্রন্থে কয়েকটা কবিতা থাকে। ওই কাব্যগ্রন্থে ধরো আবু জাফর ওবায়দুল্লাহ 25টা কবিতা নিয়ে বা 30টা কবিতা নিয়ে একটা কাব্যগ্রন্থ বের করেন। এই কাব্যগ্রন্থের নাম দিয়েছেন উনি আমি কিংবদন্তির কথা বলছে। সেখানে বিভিন্ন নামে 30টা কবিতা আছে। এই 30টা কবিতার মধ্যে একটা কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি। ওটার উপর ভিত্তি করেই তিনি এটা নামকরণ করেছেন। এটা যে সবসময় এরকম করতে হয় এমন না, নাও করতে পারেন। তার মানে প্রত্যেকটা কবিতার মধ্যে ওরকম একটা কবিতা থাকতে হবে এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, এটা কবির ইচ্ছা। যেমন ধরো আমরা এসএসসিতে একটা টপিক পেয়েছিলাম, সে টপিক হচ্ছে শুভা। শুভা হচ্ছে ওখানকার কেন্দ্রীয় চরিত্র। ওই কেন্দ্রীয় চরিত্র অনুসারে আমরা বলতে পেরেছি যে ওই টপিকের নাম হচ্ছে শুভা, তাই না? কিন্তু এরকম আর কোনো টপিক আমাদের চোখে পড়ে না। এসএসসিতে আমরা এরকম পড়েছি, ইন্টারমিডিয়েটে আমরা তো এরকম নাম দিয়ে কোনো কিছু পাইনি। এখন বলতে পারো স্যার অপরিচিতা, তো অপরিচিত তো কোনো নাম ছিল না, ওর নাম ছিল কল্যাণী। আমরা যদি পেতাম যে কল্যাণী, তাহলে একটা বলতে পারতাম। তাহলে এক একটা সাহিত্যের নাম সাহিত্যিক এক এক ভাবে দেন, এটা ওনার ইচ্ছা। তো নাম কবিতার বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি, যে কি ওই কাব্যগ্রন্থের মধ্যে ওই নামে একটা কবিতা থাকবে, ওটাকে আমরা কি বলি, নাম কবিতা বলি। রচনাটির মানে কবিতাটির বিষয় ও আঙ্গিক কথা অভিনবত্ব আছে। কবিতাটির বিষয়টা খুব অভিনব, খুব সুন্দর, আনকমন, এটা বলছে আর কি। লাইনটা দাগাবেন এখন যেটা পড়ছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন। ঐতিহ্য বোঝো? ঐতিহ্য হচ্ছে যেটা আমরা দীর্ঘদিন ধরে মেনে আসছে এবং যেটা আমাদের কাছে গর্বের বস্তু, সেটাই আমাদের কাছে ঐতিহ্য। ঐতিহ্য সচেতন কেন বলছে? বাঙালি জাতি, একটু অপেক্ষা করো। আচ্ছা শোনো, বাঙালি জাতি তার ঐতিহ্য ধরে রাখার জন্য সবসময় সচেতন ছিল। শিকড় সন্ধানী। শিকড় সন্ধানী বলতে বুঝিয়েছে আমরা আমাদের অস্তিত্বকে সবসময় সন্ধান করতাম। আমরা সবসময় আমাদের অস্তিত্বকে সন্ধান করতাম, আমাদের পূর্বপুরুষেরা কোথায় আছে, বা পূর্বপুরুষদেরকে আমরা সবসময় অনুসন্ধান করি, পূর্বপুরুষদেরকে সবসময় আমরা অনুকরণ করি। তাই বলা হচ্ছে শিকড় সন্ধানী।
আরো বলতে পারো শিকড় সন্ধানী বলার একটাই কারণ, আমরা সবসময় মাটির মানুষ এবং আমরা সবসময় মাতৃভূমি বা মাটির সাথে আমাদের একাত্ম সম্পর্ক থাকে, তাই বলা হয়েছে আমাদেরকে শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। এই কবিতাটি হচ্ছে মানুষের মুক্তির জন্য একটা দৃপ্ত ঘোষণা, অর্থাৎ মানুষ কিভাবে মুক্তি লাভ করবে সেটা এই কবিতায় আমরা দেখতে পাবো। এবং কোন মানুষগুলো, যে মানুষগুলো সবসময় ঐতিহ্যকে ধারণ করে হৃদয়ের মধ্যে, যে মানুষগুলো সবসময় দুঃখিত শিকড় সন্ধানী, যারা সবসময় দেশ এবং মাটি বা মানুষকে ভালোবাসে, সেই মানুষগুলোর মুক্তির কথা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। এটা ওনাদের জন্য একটা মুক্তির দৃপ্ত ঘোষণা বা মুক্তির একটা কথা আমরা এখানে দেখতে পাবো। প্রকৃতপক্ষে রচনাটির প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। এই লাইনটা পড়ার সাথে সাথে তোমাদের মাথায় নিশ্চয়ই একটা কবিতার কথা আসতে পারে মাথায়, সেটা হচ্ছে আমার পরিচয় কবিতাটির কথা। এসএসসি তে পড়ছিলাম, ওই কবিতার মধ্যেও বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা তুলে ধরা হয়েছিল। তাহলে বিষয়বস্তুর দিক থেকে এটার সাথে আমার পরিচয় কবিতার কিছুটা মিল আছে। জিজ্ঞেস করতে পারে, নাও পারে, এটা অবশ্যই প্রশ্নটা করাটা ফালতু হয়ে যাবে। আমি হয়তো করতে পেরেছি কারণ আমি পড়াচ্ছি, জিজ্ঞেস করতে পারবো, কিন্তু এসএসসি পরীক্ষায় দুঃখিত এইচএসসি পরীক্ষায় এটা জিজ্ঞেস করাটা কেমন জানি না হাস্যকর প্রশ্ন হয়ে দাঁড়াবে, কারণ পড়াচ্ছে এখান থেকে, প্রশ্ন করতেছে এসএসসি থেকে। সো এটা স্ট্যান্ডার্ড থাকবে না প্রশ্নের, তবে উদ্দীপক দিয়ে দিতে পারে যে আমার পরিচয় উদ্দীপক তুলে এনে তোমাকে বলতে পারে তোমার পরিচিত কোন কবিতার সাথে মিল আছে, সেরকম প্রশ্ন করতে পারে। তখন উত্তরটা অনেক কবিতা থাকবে, তার মধ্যে একটা অ্যান্সার আসবে আমি কিংবদন্তির কথা বলছি। কেন সেটা বুঝিয়ে দিলাম যে এই লাইনটার কারণে আসতে পারে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, হাজার বছরের সংগ্রাম। স্যার ওখানেও সংগ্রামের কথা ছিল, ইতিহাসের কথা ছিল, ঐতিহ্যের কথা ছিল, এখানেও আছে। বিজয় ও মানবিক উদ্ভাসনের, এই অংশটা অবশ্য ছিল না, বিজয়ের কথাটা ওখানে আছে, বাট মানবিক উদ্ভাসনের কথাটা অবশ্য ওখানে তেমন ভাবে ছিল না। মানবিক উদ্ভাসনের অনিন্দ মানে হচ্ছে সুন্দর, অনুষঙ্গ মানে হচ্ছে উপাদান সমূহ। মানবিক উদ্ভাসন বলতে বুঝিয়েছে মানবিক জাগরণ, ঠিক আছে? মনের মধ্যে যে আমাদের সত্তাগুলো জাগ্রত হচ্ছে, মনের মধ্যে যে সত্তাগুলো জাগ্রত হচ্ছে তার এক অনিন্দু অনুষঙ্গগুলো। কি কি কারণে আমাদের মনের মধ্যে এই বিষয়গুলো, সংগ্রামী মনোভাবগুলো জাগ্রত হচ্ছে, কারণটা কি? এটা আর কি কারণ হচ্ছে আমরা কবিতা শুনি, এটা হচ্ছে কথা। এই কবিতায় পৌনঃপুনিক ভাবে, মানে বারবার ভাবে, পৌনঃপুনিক তো বুঝো বারবার যেটা আসে আর কি, হ্যাঁ, মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। এই কবিতায় কবি বারবার মানব মুক্তির জন্য, এখানে মানব মুক্তি বলতে পৃথিবীবাসীর মুক্তি নয়, মানব মুক্তি বলতে দেশবাসীর মুক্তি, বাঙালির মুক্তি জন্য তিনি সোচ্চার হয়েছেন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে। লিসেন, ডাক দাও এটা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে কবির একান্ত প্রত্যাশিত যে শব্দটা, সেটা হচ্ছে মুক্তি, সেটা হচ্ছে ভুল বলছে, সেটা হচ্ছে কবিতা, যেটা মুক্তির প্রতীক। তাহলে যদি বলে কবিতা কিসের প্রতীক, তাহলে তোমরা উত্তর দেবা কবিতা হচ্ছে মুক্তির প্রতীক। এটা সরাসরি পাঠ পরিচিতিতে উল্লেখ আছে। তবে এই কবিতার মধ্যে কবিতা শব্দটা আরো অনেক অর্থে ইউজ হয়েছে। আমরা যখন কবিতা পড়বো তখন বলবো, তুমি নিজেও বুঝতে পারবে, কিন্তু বেশিরভাগ জায়গায় কবিতা মুক্তি অর্থে ইউজ হয়েছে। কবি তার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের জন্য বা মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন সামনের দিকে। কবির এখানে কিংবদন্তি বলতে তাহলে কাকে বুঝিয়েছেন? তার পূর্বপুরুষকে বুঝিয়েছেন, যিনি অনেক সাহসী ছিলেন, যার ইতিহাসটা অনেক গর্বের বা গৌরবের ছিল। তারই কথা তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন, এবং তিনি তার পূর্বপুরুষের কথা বলার মধ্য দিয়ে, বর্ণনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের কথাটা বা বাঙালি জাতির যে সাহসী পরিচয়, সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। বুঝি নাই, কবি যে ইতিহাসের কথা বর্ণনা করেছেন আমাদেরকে, সেটা সাধারণ মানুষের ইতিহাস। মাটির কাছাকাছি মানে কি? যারা মাটিকে ভালোবাসে, যারা মাকে ভালোবাসে, যারা মাতৃভূমিকে ভালোবাসে, তাদের জীবনের ইতিহাস।
বুঝতে পেরেছো? ওটা কোনো ভীরু কাপুরুষের ইতিহাস নয় যারা অন্যায় আসলেই এই মাটি ছেড়ে পালায়, তাদের ইতিহাস নয়। অনেকেই যুদ্ধের সময় পালিয়ে গিয়েছেন প্রাণ বাঁচানোর জন্য, তাদের ইতিহাস এখানে তুলে ধরা হয়নি। তাদের ইতিহাসে তুলে ধরা হয়েছে যারা মা মাটির মানুষ, যারা মা মাটির জন্য অকাতরে অকুতভ হয়ে প্রাণ উৎসর্গ করতে পারবে, এটা তাদের ইতিহাস। তাই কবির বর্ণিত এই ইতিহাসটা মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী, দুঃখিত স্যার আমি একটু অসুস্থ, ভূমিজীবী বলতে বুঝিয়েছে কৃষককে। একটু অপেক্ষা করো। স্যার ওকে, থ্যাংক ইউ। বলছিল কি ভূমিজীবী, স্যার ভূমিজীবী বলতে লিখো কৃষক, ভূমিজীবী বলতে বুঝিয়েছে কৃষক। কেন কৃষককে ভূমিজীবী বলা হচ্ছে? বিকজ তারা ভূমিকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তাই ভূমিজীবী বলতে কৃষককে বোঝানো হয়েছে। অনার্য কৃতদাস, লিসেন লিসেন। তাহলে তিনি বাঙালিকে বা কবির পূর্বপুরুষদেরকে বলেছেন ভূমিজীবী বা কৃষক। আচ্ছা, কেন? আমরা ব্যাখ্যা নিয়েছি। তিনি তাকে বলেছেন অনার্য কৃতদাস। তবে তিনি লড়াই করেছেন। অ্যাকচুয়ালি কবির পূর্বপুরুষ কি ছিলেন? অনার্য ছিলেন, এবং তিনি কৃতদাস ছিলেন, এবং তিনি কি করেছেন? লড়াই করেছেন। এই লড়াই করার মধ্য দিয়ে তার সাহসিকতা আর এই কৃতদাসের মধ্য দিয়ে তার পরাধীনতা ফুটে ওঠে। ওকে, অনার্য কেন বলা হয়েছে এটা একটু বুঝো। আর্যরা একটা যাযাবর জাতি, তারা এই ভূখণ্ডে কিছু মানুষ বসবাস করত, এখানে আসে। আর্যরা বাইরে থেকে এই ভূখণ্ডে আসে, এসে বসতি স্থাপন করে। আর্যরা সংখ্যায় বেশি ছিল, ওরা বাইরের ছিল। এই ভূখণ্ডে যারা অবস্থান করত, বসবাস করত, তারা হচ্ছে এই ভূখণ্ডের আদিম অধিবাসী। তাদেরকে তারা অনার্য নামে সম্বোধন করত, এবং এরা এদেরকে ঘৃণার চোখে দেখত, তাদেরকে অত্যাচার করত, পরাধীন করে রেখেছিল। কিন্তু এরা সাহসী ছিল, এরা এই পরাধীনতাকে মেনে নেয়নি। তারা এদের সাথে সংগ্রাম করে তাদের স্বাধীনতা তারা অর্জন করে নিয়েছেন। তাই কবির যে পূর্বপুরুষ, কবি হচ্ছে বাঙালি জাতির প্রতিনিধি, বা এই বাঙালির পূর্বপুরুষ কেমন ছিল, তারা কিসের সাথে আপোষ করতো না, সেটা আমরা বুঝতে পারছি।
তাদেরকে কৃতদাস বানিয়ে রাখতে চেয়েছিল, পরাধীন করে রাখতে চেয়েছিল, কিন্তু তারা করেনি। তারা বিরচিতভাবে সাহসী ভূমিকা পালন করেছে, ঐক্যবদ্ধ হয়ে পরাধীনতা শৃঙ্খল তারা ভেঙে ফেলেছে। এই ভিনদেশীদের আগ্রাসন থেকে তারা তাদেরকে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত করেছে। তাই তারা কিংবদন্তি হয়ে গেছে। তিনি তাদের কিংবদন্তের কথা বা তাদের কিংবদন্তি হয়ে ওঠার গল্প আমাদের সামনে তুলে ধরছেন। বুঝতে পারছো বিষয়টা? তারপর দেখো, কবিতা ও সত্যের অভেদ কল্পনা। অভেদ মানে কি? এখানে কবিতা শব্দটা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কবিতা বলতে তাহলে কবিতা শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? রূপক। রূপক যেখানে থাকে, রূপক মানে হচ্ছে কল্পনা, সেখানে অভেদ কল্পনা করা হয়। এগুলো গ্রামাটিক্যাল কথা, তোমরা সমাসের মধ্যে পড়েছিলে, মনে আছে কিনা কি জানে। এবং কবিতা শব্দটাকে তিনি মুক্তি বা সত্যের সাথে তুলনা করছেন, মুক্তি বা সত্যের সাথে তুলনা করছেন। তিনি বলছেন কবিতাই সত্য, দুটোই একই জিনিস। কবিতাই সত্য। কেন কবিতাকে তিনি সত্য বলছেন? কবিতা এবং সত্য, কবিতাকে তিনি কেন সত্য বলছেন? তিনি এই কারণে সত্য বলেছেন কবিতাকে, কবিতা কখনো মিথ্যা হতে পারে না। তিনি তার পূর্বপুরুষের যে কথাগুলো বলছেন সেগুলো কখনো মিথ্যা হতে পারে না। মুক্তি কখনো মিথ্যা হতে পারে না। মুক্তিই সত্য। মুক্তি মানুষের জীবনের চলার একমাত্র পাথেয়। তিনি এই কথাগুলো বলতে গিয়ে তার মায়ের কথা তিনি এনেছেন, মাতৃভূমির কথা এনেছেন, বোনের কথা এনেছেন, সাহসী ভাইয়ের কথা এনেছেন, যে ভাই যুদ্ধে তার সাথে অংশগ্রহণ করেছে। পরিবারের কথা বলেছেন, যে পরিবারকে তিনি পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তার পূর্বপুরুষগণ বারে বারে সংগ্রাম করে গেছেন। তিনি এও জানেন মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ। অসম্ভব সুন্দর একটা কথা। দেখো, যদি মুক্তি অবশ্যম্ভাবী হয় তাহলে এই রক্তক্ষয়ী যুদ্ধ প্রয়োজন হবে। আমরা যদি রক্তক্ষয়ী যুদ্ধটা না করতাম তাহলে আমরা মুক্ত কখনো হতাম না। আমরা কখনো এই স্বাধীন বাংলাদেশ কখনো প্রতিষ্ঠিত হতো না। আমরা কখনো স্বাধীনতার পতাকাটা হাতে নিতে পারতাম না। তাই মুক্তির জন্য অবশ্যই যুদ্ধ অবশ্যম্ভাবী, এটা বলছে। আর সেই যুদ্ধ করতে গিয়ে পরিবার থেকে তো অনেক দূরে সরে যেতে হয়, কথা সত্য। ভালোবাসার জন্য, পরিবারকে মুক্ত করবার জন্য এই সবাইকে ছেড়ে যুদ্ধে যেতে হয়। এই অমোঘ সত্য মনে হচ্ছে খাঁটি সত্য কথা। হ্যাঁ, কবি জেনেছেন অমোঘ শব্দের অর্থ হচ্ছে অবশ্যম্ভাবী। আচ্ছা, অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। আমরা বিভিন্ন সময় যে যুদ্ধ করেছে বা আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি সেটা থেকে কবি এই সত্যটা জানতে পেরেছেন যে কি স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য অবশ্যই স্বজনদেরকে ছেড়ে যুদ্ধে যেতে হবে। কবিতাটির রস উপলব্ধির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি পাঠককে নাড়া দেয় সেটা হচ্ছে একই ধাঁচের বাক্যের বারবার ব্যবহার। এরকম কবিতা আমরা অনেক জায়গায় পেয়েছি, একই লাইন বারবার ব্যবহৃত হওয়া। এসএসসিতেও পেয়েছো তোমরা, একই লাইন বারবার ব্যবহৃত হওয়া। যেমন ধরো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কথাটা অনেকবার ছিল, আমরা গুনতাম। তারপরে ধরো, আমি কোনো আগন্তুক নই, এর মধ্যে আমি কোনো আগন্তুক নই কথাটা বারবার বলতাম। এখন এই ধাঁচের কথাগুলো কেন বলা হয়? আসলে ওইটা বারবার বলা হয় পাঠকের মনে যাতে ওই চেতনাটা, ওই বিষয়ে চেতনাটা বারবার কি করা হয়, জাগ্রত করা যায়। আমি যখন ক্লাসের মধ্যে একটা কথা বারবার বলবো, স্বাভাবিকভাবে ওটা তোমার হৃদয়ে গেঁথে যাবে বা ওটার প্রতি তোমার একটা গুরুত্ব চলে আসবে। কবিও তার কবিতায় বিষয়বস্তুকে তাৎপর্যপূর্ণ করে তুলতে, গুরুত্বপূর্ণ করে তুলতে বা ওটার প্রতি জোর দিতে তিনি ওই কথাটা, একই কথাটা বারবার ব্যবহার করেন, যাতে করে পাঠক, মানে কবিতার যারা পাঠক, তারা ওই বিষয়টার গুরুত্ব বুঝতে পারে এবং ওটা পাঠকের হৃদয়কে নাড়া দেয়, স্পর্শ দেয়। তাহলে এটা হচ্ছে ওই ধরনের কবিতা যেখানে একটা কথা বারবার এসেছে, ওইটা হচ্ছে ওই ধরনের কবিতার বৈশিষ্ট্য আর কি। কবিতা তো বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে এটা একটা ট্র্যাক, ওটা বোঝাচ্ছে আর কি।
এরকম কবিতা আরো পাবা, মনে আসতেছে না, মানে একই লাইন বারবার ব্যবহৃত হয়েছে। ইন্টারমিডিয়েটের এরকম কোন কবিতা আছে মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, তারপরে ধরো কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিটির বারবার প্রয়োগ করেছেন, অপরদিকে তিনি বলেছেন যে কবিতা শুনতে জানে না, এই কথাটাও। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি এটাও যেমন তিনি বারবার প্রয়োগ করেছেন, এবং বারে বারে তিনি এটাও প্রয়োগ করেছেন যে কবিতা শুনতে জানে না। এটা সে কি হয়, এই কথাগুলো বারবার ব্যবহৃত হয়েছে, এবং গুনবো আমরা কবিতা পড়ার সময় কতবার ব্যবহৃত হয়েছে কোন জিনিসটা। এরপরে বলছে ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা এবং মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ প্রদান করেছেন। কি বলেছে বুঝতে পেরেছো? বলছে কি তিনি এই জিনিসগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন, উপস্থাপন করে এই লাইনটা একটু খেয়াল করবা, কবিতা এবং মুক্তির আবেগকে একত্রিত করে মিশ্রণ করেছেন বা একত্রিত করে শিল্পরূপ দান করেছেন। আস্তে আস্তে তিনি বারবার একই জিনিস ব্যবহার করে কবিতা এবং মুক্তিকে, তাহলে এখানে কবিতা বলতে বুঝিয়েছে, মুক্তি নয়। এই জায়গার মধ্যে আবার কবিতা বলতে বুঝিয়েছে তার পূর্বপুরুষের ইতিহাসকে। এই জায়গায় কবিতা বলতে বুঝিয়েছে তার পূর্বপুরুষের ইতিহাসকে, তাহলে তার পূর্বপুরুষের ইতিহাস এবং মুক্তিকে তিনি শিল্পরূপ দান করেছেন বা কবিতায় তুলে এনেছেন। একই শব্দ বারবার ব্যবহার করার মাধ্যমে, একই লাইন বারবার ব্যবহার করার মাধ্যমে তিনি কবিতাটাকে সুন্দর করেছেন, কবিতাটাকে আরো আকর্ষণীয় করেছেন, গঠনগত দিক থেকে এটাকে আরো তাৎপর্যপূর্ণ করেছেন, এবং পাঠকের মনে তার পূর্বপুরুষের কথা এবং মুক্তির কথা তুলে ধরেছেন। এটা বলছে এখানে কিংবদন্তি শব্দবন্ধটি মানে শব্দটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। ডাক দিবা যদি বলে ঐতিহ্যের প্রতীক কোনটা, কিংবদন্তি শব্দটা। তারপর যদি বলে কোনটিকে অভেদ কল্পনা করা হয়েছে কবিতার সাথে, তখন উত্তর আসবে সত্য। এই যে প্রশ্নগুলো বলছে খেয়াল করবা, কবির কাছে মুক্তির প্রতীক কোনটা, তখন এন্সার আসবে কবিতা। বা কবিতা কিসের প্রতীক? মুক্তির প্রতীক। যদিও কবিতা বলতে আরো অনেক কিছু বুঝিয়েছে। কবি এই নান্দনিক মানে হচ্ছে সুন্দর কৌশলের সাথে সমন্বিত করেছেন। সমন্বিত করা বলতে কি করা জানো? সমন্বিত করা বলতে পারে আমরা সংযুক্ত করা। হ্যাঁ, কবি এই নান্দনিক কৌশলের সাথে সমন্বিত করেছেন। কি সমন্বিত করেছেন দেখো, গভীরতা সঞ্চারী চিত্রকল্প। ও হোয়াট ইজ চিত্রকল্প? চিত্রকল্প হলো কবিতার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বা এমন একটা লাইন বা এমন দুই একটা লাইনের সমষ্টি যেটা দ্বারা পাঠকের মনে কোন একটা চিত্র চলে আসবে। চিত্রকল্প হচ্ছে কবিতার একটি লাইন বা কয়েকটি লাইনের সমষ্টি যেটা দ্বারা পাঠকের কল্পনায় একটি চিত্র বা চিত্রপট ভেসে ওঠে। কথাটা নামেই বুঝতে পারছো, চিত্র এন্ড কল্প মানে হচ্ছে কল্পনা। তোমার কল্পনায় যদি কোনো চিত্র ভেসে ওঠে তাকেই তুমি বলবে চিত্রকল্প। গেল। তাহলে এইখানে চিত্রকল্প কবি ব্যবহার করেছেন। এই কবিতায় শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হলো হৃদয় স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। এই কবিতাটা আরো সুন্দর শিল্পমণ্ডিত হয়েছে, এখানে তিনি খুব সুন্দরভাবে কিছু চিত্রকল্প ব্যবহার করেছেন। চিত্রকল্প হলো এমন শব্দ ছবি, দেখো কত কঠিন ভাবে বলছে। চিত্রকল্প হচ্ছে এমন কিছু শব্দের সমাহার যেন সেটা ছবির মতো আমাদের কাছে ফুটে উঠবে, যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে দিতে। বাপরে বাপ, এটা দ্বারা বুঝিয়েছে চিত্রকল্প হচ্ছে এমন কিছু শব্দের সমাহার যেটা আমাদের কল্পনায় একটা ছবি তুলে ধরবে। আমরা একভাবে বর্ণনা পাবো কিন্তু আমাদের ইন্দ্রিয়ে অন্যভাবে সেটা ধরা দিবে। আমরা চোখে পড়বো একটা কিন্তু আমার মনের মধ্যে ফুটে উঠবে আরেকটা। সেজন্য বলছে এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয় অন্যভাবে করে নিবে, বা একাধিক ইন্দ্রিয়ের সমন্বয়ে সেটা করতে পারেন। আর পাঠক হৃদয়ে সমবেদনা মানে সিম্পেথি জায়গায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে, অর্থাৎ পাঠকের হৃদয়ে একটা যেহেতু কল্পনার বিষয় আছে, কল্পনাকে তো আমরা ইন্দ্রিয়ের মধ্যে আনতে পারি না,
ইন্দ্রিয় অতীত বলেছে, সেজন্য ইন্দ্রিয় অতীত কি বলেছে, বোধের সাহায্যে পাঠকের হৃদয়ের মধ্যে একটা সমবেদনা, সিম্পেথি জাগ্রত হয়। সবসময় যে সমবেদনা জাগ্রত হবে তা নয়, বাট অনেক সময় অনেক ক্ষেত্রে হয়, এই কবিতায় হয়েছে সেটা বলা যায়। অন্য ক্ষেত্রে যে হবে চিত্রকল্পের মধ্যে সবসময় সমবেদনায় জাগ্রত হবে এমন কোনো কথা নেই। চিত্রকল্প নির্মাণের আরেকটি পূর্ব শর্ত হলো অভিনবত্ব। সবাইকে নতুন নতুন ভাবে যার যার অ্যাঙ্গেল থেকে চিত্রকল্প রচনা করতে হবে, তৈরি করতে হবে। কাউকে যদি অনুকরণ করে চিত্রকল্প তৈরি করেন তাহলে সেটা পাঠকের কাছে, যারা কবিতা পাঠক আছে তাদের কাছে মেখি বা ঠুনকো বা মিথ্যা বলে বিবেচিত হবে। এ সকল মৌল বলতে বুঝেছে মৌলিক শর্ত পূরণ করে আলোচ্য কবিতার চিত্রকল্প সমূহ নির্মিত হয়েছে। আচ্ছা, তাহলে এই এত কথার মূল কথা হচ্ছে এই কবিতায় কিছু চিত্রকল্প ব্যবহৃত হয়েছে, যে চিত্রকল্পগুলো খুব সুন্দর এবং এই চিত্রকল্পগুলো কবিতাকে আরো গঠনগত দিক থেকে আরো সুন্দর করেছে। কবি যখন বলেন কর্ষিত দানার প্রতিটি শস্য দানাই কবিতা, কত সুন্দর একটা কথা। এটা একটা চিত্রকল্প। কর্ষিত দানার প্রতিটি শস্য কণাই কবিতা। আমরা এটার ব্যাখ্যা নিব, আমরা এখানে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা নিয়ে 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 কবিতাটাকে অনেক তাৎপর্যপূর্ণ করে তুলব। অনেক সুন্দর একটা কবিতা, অনেক অর্থ বহ একটা কবিতা। সময় লাগে এটা পড়তে, আমাদের 2-3টা ক্লাস লাগতে পারে এটা কমপ্লিট করতে, কিন্তু আমরা এমন সুন্দরভাবে করব যেন এটা নিয়ে আর কোনো প্রবলেম আপনাদের না হয়। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি, যখন আমরা এটা লাইনটা পড়ছি, কর্ষিত জমির প্রতিটি শস্য দানাই কবিতা, তখন দেখেন স্বাভাবিক মনে পাঠকের মধ্যে এটাই তো চিন্তা হবে যে এখানে নিশ্চয়ই ফসলের কথা বলছে, কর্ষিত জমি যেহেতু ফসলের কথা বলছে, আবার কবিতা কেন ভাই, প্রশ্ন না? তাহলে দেখেন কবি এমন ভাবে দুটো জিনিসকে একসাথে একত্রিত করে পাঠকের মধ্যে তিনি বোধের বিস্তার করেছেন, ভাবনার বিস্তার করেছেন, যা অবশ্যই কবিতাটিকে অভিনবত্বের দাবিদার করে তোলে। তিনি বলছেন, কৃষক যখন জমি চাষ করেন তখন তিনি মেধা, শ্রম সবকিছু দিয়ে তিনি তার ফসলের মাঠটাকে ফসলে ভরিয়ে তোলেন। ঠিক তেমনি ভাবে একজন কবি যখন কবিতা লিখেন তখনও তিনি অনেক যত্ন করে একটি একটি করে শব্দ সাজিয়ে তিনি তার কবিতাটাকে গড়ে তোলেন। তাহলে কবিতাকে বা কবিতা লেখাকে তিনি ওই ফসলের মাঠের কৃষকের ফসল বোনার সাথে তুলনা করেছেন। কৃষক যেভাবে একটি একটি করে বীজ রোপণ করে তার বীজতলা গড়ে তোলেন, তার ফসলের মাঠ ফসলে ভরে তোলেন, এবং তার সার্থকতা তখনই হয় যখন সেখানে সোনালী ফসল ফলে। ঠিক তেমনি ভাবে কবিও অনেক যত্ন করে একটি একটি করে শব্দ সাজিয়ে তার কবিতাটাকে তিনি গড়ে তোলেন, এবং তার কবিতা যখন পূর্ণতা লাভ করে তখনই কবির জীবন সার্থক হয়, বা কবির সেখানেই সার্থকতা থাকে। তাই এই কবিতা লেখার বিষয়টার সাথে বা কবিতার সাথে তিনি ফসলকে বা ফসলের মাঠকে তুলনা করেছেন, আর কবির সাথে তিনি তুলনা করেছেন ওই কৃষকের। ঠিক আছে, তো তখন ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীত দোতনা সঞ্চারিত হয়, অর্থাৎ আমাদের চোখে ধরা পড়ছে একটা, কিন্তু আমাদের হৃদয়ে, ইন্দ্রিয়াতীত মানে হচ্ছে আমাদের হৃদয়, এই হৃদয়ের মধ্যে আরেক ধরনের দোতনা, আরেক ধরনের চিন্তা চেতনার বা বোধের সৃষ্টি হয়েছে। নিবিড় পরিশ্রমে কৃষকের, ওই যে আমি যেটা বলেছি সেটাকে এখানে আরেকটু সাহিত্যিক ভাবে বলেছে। আমি একটু হয়তো সহজ স্বাভাবিক, আমি তো সাহিত্যিক মানুষ না, সাধারণ মানুষ, তোমার মতোই, তোমার মতো, তুমি তো অনেক ভালো, মানে সাধারণ একজন মানুষ, তো আমার তো অত সাহিত্যিক বোধ কাজ করছে না, এখানে অনেক কঠিন ভাবে দিয়েছে, সাহিত্যিক ভাবে দিয়েছে। দেখো কি বলেছে, নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই ইন্দ্রিয় গ্রাহ্য একটি অনুষঙ্গ। মানে বুঝাচ্ছে, বলছে কৃষক যে খুব স্বাভাবিকভাবেই ফসল ফলাচ্ছেন সেটা আমাদের চোখে ধরা পড়ছে এই লাইনটার মধ্যে দিয়ে। ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি, সেটা আমাদের ইন্দ্রিয়ে ধরা পড়ছে, এই উপাদানটা আমাদের ইন্দ্রিয়ে ধরা পড়ছে। কিন্তু যখন এর সাথে কবিতাকে অভেদ কল্পনা করা হয়, কবিতাকে এক কল্পনা করা হচ্ছে, তখন কেবল ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করা সম্ভব নয়, কেবল সেটা ইন্দ্রিয় দিয়ে চোখে পড়বে না, তখন তোমাকে ভাবতে হবে, তোমার হৃদয় দিয়ে সেটাকে উপলব্ধি করতে হবে, এবং সেটার জন্য এখানে তোমার সার্বিক বিবেচনায় কবিতাটির বিষয় এবং আঙ্গিকের সৌকর্যে বাংলা সাহিত্যের এটা
অনন্য সংযোজন। কবিতাটি গদ্য ছন্দে রচিত, এটা একটা দাগ দাও। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ, দাগ দিবেন এটা। ওকে স্যার, সো প্লিজ আমরা এই যে এত আলোচনা করলাম, এত আলোচনার মধ্যে তোমার কি কোনো প্রশ্ন আছে? স্বভাবতই থাকবে, যদি থাকে প্লিজ আমাকে একটু করো। আমরা আস্তে আস্তে মূল কবিতায় প্রবেশ করছি একটু পর। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তো আমাকে করে ফেলো প্রশ্নটা, এতক্ষণ যা পড়েছে তার মধ্য থেকে। ঠিক আছে স্যার, আমি কবি পরিচিতিটা একটু করে পড়ি, বা যা যা দরকার একটু জেনে নিই, এরপর আমরা মূল কবিতায় চলে আসছি। আমাদের লাগবে বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত, অর্থাৎ তিনি নিজের মতো করে লিখতেন, তার লেখনির ধরনটা আমরা সহজভাবে বলতে হয় খুব ইউনিক। এই জন্য তিনি বাংলা সাহিত্যে সুন্দরভাবে অবস্থান করে আছেন, পৃথক একটা মর্যাদা নিয়ে অবস্থান করে আছেন। তিনি যে সকল কবিতা লিখেছেন তার বেশিরভাগ কবিতার মধ্যে ভাষা আন্দোলন স্থান পেয়েছে, মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে, অর্থাৎ বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের কথা, সংগ্রামের কথা তার কবিতায় বিভিন্নভাবে ফুটে ওঠে। রাষ্ট্রভাষা আন্দোলন এবং সেই বিষয়কে সাহিত্যে বিশেষভাবে অবদান রাখার জন্য তিনি 21 পদক পান। ডাক দিবেন এই লাইনটা, কোন লাইন দেখাতে হবে বলেছিলেন আরেকবার? মারে মা, কোন লাইন? অনেকগুলো লাইন তো আমরা বলেছিলাম। পাঠ পরিচিতি থেকে আমি কোন লাইন দাগাতে হয় ওটাই বলে দিচ্ছি। পাঠ পরিচিতি থেকে দাগাতে বলেছি তিনি বাংলা সাহিত্যে তার অবস্থান হচ্ছে বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত, এই লাইনটা। তারপর তার কবিতায় বিশেষভাবে কি ফুটে উঠেছে সেটা, এবং রাষ্ট্রভাষা আন্দোলন এবং সেই বিষয়কে সাহিত্যে বিশেষভাবে স্থান লাভ দেওয়ার জন্য তিনি 21 পদক লাভ করেন। এটা অমোঘ শব্দের অর্থ হচ্ছে যেটা অবশ্যই ঘটবে সেরকম, বা যেটা অব্যর্থ সেটা অমোঘ। দোতনা কি? দোতনা হচ্ছে এক ধরনের অনুভূতি, দোতনা হচ্ছে এক ধরনের অনুভূতি বলতে পারো। আচ্ছা, এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, সেটা লাগবে। বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওনার কাব্যগ্রন্থগুলো, এটা থেকে পরীক্ষা একটা প্রশ্ন হতে পারে, নাও পারে। ঠিক আছে, ওনার কবি পরিচিতি কম গুরুত্বপূর্ণ, মূলত এই কবিতা থেকে মূল কবিতার ভিতর থেকে প্রশ্ন হতে পারে, বা শব্দার্থটিকা বা পাঠ পরিচিতি থেকে প্রশ্ন হতে পারে, এটা হচ্ছে কথা। তারপর আমরা যা যা বলেছি কবি পরিচিতি থেকে সেগুলো একটু দেখব। আসলে আমরা মূল কবিতায় চলে আসি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমরা এই অংশটুকুর ব্যাখ্যা নেব। প্রথমে বলছে কি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমিটাকে? আমি হচ্ছে কবি, কবিতার পূর্বপুরুষের কথা বলছেন। তাহলে এখানে কবিতায় বলেছে আমি কিংবদন্তির কথা বলছে, আবার এখানে বলছে আমি পূর্বপুরুষের কথা বলছি। দ্যাট মিনস কবির পূর্বপুরুষ একজন কি ছিল? কিংবদন্তি ছিল। কবির পূর্বপুরুষ একজন কি ছিলেন? কিংবদন্তি ছিলেন। তাহলে তিনি তার সেই পূর্বপুরুষের কথা বলছেন যিনি কি হয়ে উঠেছিলেন? কিংবদন্তি হয়ে উঠেছিলেন, বা যিনি কিংবদন্তি ছিলেন। আসুন আমরা একটু লিখি, আমরা একটু প্রথম লাইনের ব্যাখ্যাটা লিখি।
প্রথম লাইনের ব্যাখ্যাটা একটু দিচ্ছি আমরা। প্রথম লাইনের ব্যাখ্যা,
পিস ব্যাখ্যাটা একটু লিখে নিন। আমি কিংবদন্তির প্রথম লাইনটার ব্যাখ্যা। ওকে স্যার, সো প্লিজ নেক্সট লাইনে আসছি। তার করতলে, কার এই তার মানে হচ্ছে এই পূর্বপুরুষের বা কিংবদন্তির। করতলে মানে হচ্ছে হাতের তালুতে, করতালু মানে হচ্ছে দিস ওয়ান, এই অংশটাকে বলছে করতালু। তার করতলে পলি মাটির সৌরভ ছিল। অসাধারণ একটা লাইন ভাই। কার হাতের তালুতে পলি মাটির সৌরভ থাকবে? যিনি সবসময় পলি মাটি নিয়ে কাজ করবেন তার হাতেই তো পলি মাটির সৌরভ থাকবে। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? দুইটা জিনিস হইতে পারে। তিনি মনে হয় স্যার মাটির হাড়ি পাতিল তৈরি করেন, এটা একটা ফানি কথা, ইটস নট ট্রু। অথবা তিনি কৃষক, তিনি ফসলের মাঠে সবসময় কাজ করেন। তিনি যদি জেলে হতেন তার হাতে মাছের গন্ধ থাকতো, কিন্তু তিনি ওটা ছিলেন না, তিনি ছিলেন কৃষক। তাহলে কামার কুমোর নয় কেন? কামার তো হবে না। তিনি যে কুমোর নয় কেন, যিনি মাটির হাড়ি পাতিল তৈরি করেন সেটা নয় কেন? কারণ এখানে পলি মাটির প্রসঙ্গটা এসেছে। তার হাতে পলি মাটির গন্ধ ছিল। পলি মাটি বলতে সেই ধরনের মাটিকে বোঝায় যেটা ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে ফসলের উর্বরতা বৃদ্ধির জন্য যেটা অনুঘটক বা উপাদান হিসেবে কাজ করে। তাহলে তিনি সেই মাটিতে কাজ করতেন, তাই তার হাতের মধ্যে ওই পলি মাটির গন্ধটা লেগেছিল। তাহলে তিনি দ্বিতীয় লাইনের মধ্যে লিখেন, তার হাতের তালুতে কি ছিল বলতো? পলি মাটির সুবাস ছিল বা সৌরভ ছিল। ওকে, সেকেন্ড জিনিসটা, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। স্যার এটার জন্য কিন্তু টিকা আছে, এটার জন্য এটা টিকা আছে, আমরা লিখে রাখবো যে টিকা। তো এটা মূল কথাটা কি? এটার মূল কথা হচ্ছে তিনি অত্যাচারিত হয়েছেন, তিনি অত্যাচারিত হয়েছেন, তার পিঠে এজন্য রক্ত জবার মতো ক্ষত ছিল। তাহলে যদি বলে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, উক্তিটি ব্যাখ্যা করো, তাহলে আমরা জ্ঞান লিখবো তারপর আমরা লিখবো এইভাবে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি তার পূর্বপুরুষের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেছেন এবং তার পূর্বপুরুষ একজন ভূমিজীবী সাহসী কৃষক ছিলেন এবং এটাও বলবো কবির পূর্বপুরুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং তিনি ভিনদেশীদের দ্বারা বা তিনি এইভাবে লিখবা যে ভিনদেশীদের দ্বারা বিভিন্ন সময় শোষিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু তিনি তা মাথা পেতে নেননি, বরং তিনি ভিনদেশী শক্তির বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন, যাতে করে তিনি তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সোনালী সকাল বা একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে যেতে পারেন। এইভাবে করে আমরা লিখতে পারি। তাহলে এটা সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন আমাদের টিকাতে আছে, আমরা ওখান থেকে নিতে পারি। বা রক্ত জবার প্রসঙ্গটি এনে তোমরা এভাবেও লিখতে পারো, আঘাত এখনো হচ্ছে
আঘাত এখনো হচ্ছে, অত্যাচার এখনো হচ্ছে, সেটি ওই অংশে ফুটিয়ে তুলেছেন কবি। ঠিক আছে, পূর্বপুরুষের উপর যেভাবে অত্যাচার হয়েছিল ঠিক তেমনি ভাবে এখনো কি হচ্ছে, আঘাত হচ্ছে, যা রক্ত জবার বিষয়টি দ্বারা কবি উপস্থাপন করেছেন। এটাও আপনি আনতে পারেন এখানে। ঠিক আছে, আচ্ছা। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এটার ব্যাখ্যা যেহেতু টিকাতে নাই, আমরা একটু লিখতে চাই। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তাহলে চতুর্থ লাইনের ব্যাখ্যা হচ্ছে, এই কিছু বুঝলে? কবির যিনি পূর্বপুরুষ, তিনি অনেক বাধা, পাহাড়ের মতো বাধা, পাহাড় সম বাধা অতিক্রম করেছেন। তাই তিনি বলছেন তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি অনেক পাহাড় অতিক্রম করেছেন। অ্যাকচুয়ালি তিনি অনেক পাহাড় পাড়ি দিয়েছেন তা নয়, তিনি পাহাড়ের মতো বাধা পাড়ি দিয়ে আজ এই অবস্থায় এসেছেন। তাহলে তার জীবন ছিল অনেক বন্ধুর মানে উঁচু নিচু, তাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে এই অবস্থায় আসতে হয়েছে। তিনি সেগুলো বলতেন আমাদেরকে। অরণ্য ও সাপদের কথা বলতেন। সুন্দর। সাপদ শব্দের বিশ্লেষণ হচ্ছে সা মানে হচ্ছে কুকুর, ঠিক আমরা বলি এটাকে আমরা বলি মধ্যপদলোপী বহুব্রী, সাপদ। বন্ধু মানে ভালো। এই বন্ধু আর বন্ধুরের মধ্যে একটু পার্থক্য আছে। বন্ধুর শব্দের অর্থ হচ্ছে উঁচু নিচু। এই বন্ধুরের সাথে বন্ধুর কোনো সম্পর্ক নেই আর কি, দুটো ভিন্ন শব্দ। হ্যাঁ, বানান হয়তো কাছাকাছি হতে পারে, কিন্তু দুটো একই রকম নয়। তাহলে এরকম হলে পান আর পানি তো একই রকম দেখতে হতো, দুটো শব্দই তো প্রায় কাছাকাছি, তাই না? ওটা আর কি। আচ্ছা দেখো, অরণ্য এবং সাপদের কথা বলতেন। সাপদ বলতে বুঝিয়েছে হিংস্র জীবজন্তুকে। তাহলে অরণ্য এবং সাপদ কেন বলতেন কথাগুলো? দেখো, আমার পূর্বপুরুষ অনেক নির্ভীক জীবনযাপন করতেন। আমরা যেভাবে এখন একটা সভ্যতায় আছি, তিনি সে সুযোগটা পাননি। তাকে আমাদের জন্য সংগ্রাম করে, কষ্ট করে, পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই সভ্যতা গড়ে দিতে হয়েছে। কিন্তু তিনি প্রতিনিয়ত মোকাবিলা করে গেছেন এই সাপদ জীবজন্তুর। আমাদের জন্য তিনি অরণ্য পরিষ্কার করে সেখানে মানব সভ্যতা গড়ে তুলেছেন। তাহলে এটা দ্বারা মূলত পূর্বপুরুষের অরণ্য সাপদের বিষয়টা দ্বারা পূর্বপুরুষের নির্ভীক জীবনযাপনের চিত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য
ওকে, ফাইন। তাহলে এখন প্রশ্ন তোমার মনে হয়তো চিন্তা হতে পারে, স্যার একজন মানুষ কিভাবে স্যার অরণ্য পরিষ্কার করবে? আর অরণ্য পরিষ্কার করাটা কি স্যার ভালো? বন নিধন হচ্ছে না স্যার? প্রকৃতির ধ্বংস হচ্ছে না? আসলে দেখো, বেশি থাকলে সামান্য করে বসতি তো করতে হবে। মানুষ যদি বসতিই করতে না পারে তাহলে সে অর্থে দরকার কি? যখন বেশি ছিল তখন সেগুলো কেটে তিনি পরিষ্কার করে উন্নত সভ্যতা তৈরি করেছেন। তাহলে উনি কি একজন স্যার এত কিছু করছেন? নো স্যার, এখানে কিংবদন্তি একজন ব্যক্তি নয় স্যার। এটা একটু কমন সেন্স দিয়ে বুঝতে হবে। কিংবদন্তি হচ্ছেন সেই সকল পূর্বপুরুষের প্রতীক যিনি বা যারা এরকম ছিলেন, তারাই হচ্ছেন কিংবদন্তি। তাহলে এরকম যারা ছিল এভরিওয়ান হচ্ছে কি কিংবদন্তি, তারাই হচ্ছে কবির পূর্বপুরুষ। বুঝতে পেরেছো? ওই অর্থে বুঝে গেছে। একজন ব্যক্তি দিয়ে তো কখনোই কল্পনা করা যাবে না। পতিত জমি আবাদের কথা বলতেন। এই পতিত শব্দের অর্থ হচ্ছে অনুর্বর। এমনি পতিত শব্দের অর্থ হচ্ছে অবহেলিত। কিন্তু এইখানে বা এই কবিতায় এটা অনুর্বর অর্থে ব্যবহৃত হয়েছে। তিনি কি করতেন? অবহেলিত জমি, অনুর্বর জমি আবাদ করতেন, চাষ করতেন, চাষাবাদ করতেন। তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে? ভাই, উর্বর জমিতে ফসল ফলানোটা সহজ নাকি অনুর্বর জমিতে ফসল ফলানো সহজ? অবশ্যই উর্বর জমিতে ফসল ফলানো সহজ। কিন্তু তিনি পতিত জমিও আবাদ করতেন, কারণ তিনি সবসময়, এখন আমরা যেভাবে উর্বর জমি পাচ্ছি তখন হয়তো ছিল না, যে কোনো কারণে ছিল না। তাকে হয়তো অনেক জায়গায় এখন যেভাবে বসতি আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, তখন তো বসতি সেভাবে ছিল না। অনেক প্রতিকূলতার মধ্যেও তাকে জীবন ধারণ করতে হয়েছে। তাই আমরা লিখবো এটার ব্যাখ্যা, এটা একটা অর্থ লিখো, অনুর্বর বা অনাবাদী লিখো, অনাবাদী। অনাবাদী মানে বুঝিস তো, যেটা আবাদ করা হয়নি, যেটাতে আবাদ করা হয়নি, কৃষিকাজ করা হয়নি এমন জমি। ঠিক আছে? লিখো, এটার ব্যাখ্যা হতে পারে এরকম যে অক্লান্ত বা কঠোর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুর্বর বা অনাবাদী জমিতে ফসল ফলানোর দিকটি এখানে ফুটে ওঠে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনি কবি ও কবিতার কথা বলতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এই লাইনে আমরা একটু লিখব কবি শব্দটা, এই লাইনের মধ্যে কবি শব্দটা লিখবো আমরা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। আর কবিতা শব্দটি এটা, এবং এটার ব্যাখ্যা হচ্ছে
ওকে, তাহলে আজকে আর উচ্চারিত, আচ্ছা আরো দুটো লাইন হয়তো পড়া যাবে, না আর পড়া যাবে না, ব্যাখ্যার অনেক বেশি আছে, তো আমরা আজকে একটু থাকতে বাধ্য হচ্ছি। কেন বলি, এর পরের যে দুটো লাইন এগুলোর ব্যাখ্যা অনেক বেশি, সো এগুলো পড়তে অ্যাটলিস্ট 10 মিনিট চলে যাবে, সো নামাজের একটু সমস্যা হতে পারে অনেকের। সো আজকে ক্লাস একটুকে স্টপ দিচ্ছি আমি। নেক্সট ক্লাসে আমরা এই কবিতাটা পুরোটা শেষ করে নেব আর কি, হয়ে যাবে। নেক্সট ক্লাসে 3টা ক্লাস লাগবে, 2টো ক্লাসে হয়ে যাবে, ব্যাখ্যা যা আছে এগুলো আরেকটা ক্লাসে হয়ে যাবে। সো আজকে যতটুকু পড়েছি এটুকের মধ্যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে জানাও, আমি অপেক্ষা করছি ততক্ষণে। যদি কোনো প্রশ্ন থাকে, আমি এমনভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি যে প্রশ্ন যেহেতু তোমার মনের মধ্যে না আসে। তারপরে একজন একটা প্রশ্ন করেছো যে মায়ের একটা ভালোবাসা দিলে মা মরে যায়, ওটা ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, ওটা আমি যে কবিতার অংশে আছে ওখানে আমি অনেক মানে এটা বিশ্লেষণ করে দিব, এইভাবে করে বিস্তারিত লিখে দিব, তো আশা করি তোমার প্রবলেম হবে না, ঠিক আছে। এছাড়া মোটামুটি বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আমি। যদি কোনো, ওকে থ্যাংক ইউ, কোনো প্রশ্ন নাই, থ্যাংক ইউ সো মাচ। সো আমি তাহলে বিদায় নিচ্ছি। যদি যেটা পরে ক্লাস করবো, অনেকেই তো পরে ক্লাস করবা, যারা পরে ক্লাস করবা এটাতে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবো তোমরা, ঠিক আছে। ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাস কয়টা বাজে স্যার? মঙ্গলবারে মনে হয় ক্লাস এখন আমরা নিচ্ছি না, কারণ আমাদের মঙ্গলবারের ক্লাসটা আমরা এক্সট্রা ভাবে দিয়েছিলাম বিকজ অফ আমাদের সিলেবাস তখন অনেক, আমাদের ক্লাস তো এমনিতে শিডিউল একদিন ফ্রাইডে, তো আমরা মঙ্গলবারের ক্লাসটা যখন অ্যাড করেছিলাম তখন কারণ ছিল আমাদের সিলেবাসটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের অনেক পড়া জমে ছিল। তো এখন আমাদের পড়া একদম প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। সো এখন তোমাদের পরীক্ষাও কবে হবে এর কোনো নামগন্ধ নেই, সেকেন্ড ইয়ারের পরীক্ষাও কবে হবে এটার কোনো নামগন্ধ নেই। তো ওরা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলেই তো মানে তোমরা সেকেন্ড ইয়ার উঠতে পারছো, তাই না? তো সবকিছু নিয়ে একটা জটিলতা বা ধোঁয়াশা ভাব সৃষ্টি হয়েছে। এখন আমি সবকিছু শেষ করিয়ে দিলে দেখা যাবে কি তোমারও আর কোনো কাজ থাকবে না, আবার আমারও কোনো কাজ থাকবে না, ওটা আর কি। সো আমরা একটু সবকিছু বিবেচনা করে পড়াটা একদিন করে রাখছি আর কি। আর যদি প্রয়োজন হয় আমরা 2 দিন করে ক্লাস আবার করে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এই মঙ্গলবারে তেমন কোনো ক্লাস থাকছে না, যদি থাকে তো আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে দেবো, কিন্তু ক্লাস হবে ফ্রাইডেতে। ফ্রাইডে কয়টায় হবে? এই রমজান মাসে, পুরো রমজান মাসে আমরা ক্লাসটা সকাল 11টা থেকে, 11টা না একটু দাঁড়াও দেখি, হ্যাঁ রমজান মাসে পুরো রমজান যতদিন থাকবে ততদিন আমরা কি করব, যে ক্লাসটা সকাল 11টা থেকে নেব, ঠিক আছে? তাহলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।